অনেক সময় দেখা যায় যে আমরা সঠিক তথ্যটি দেই না, নির্ভুল তথ্যটি দেই না, সেখানে কিছু কারসাজি থাকে। এটি গণমাধ্যম কর্মীদের যে নীতিমালা, মৌলিক নীতিমালার বিরোধী একটি কাজ। সুতরাং এটি যদি আমি একজন গণমাধ্যম কর্মীর কথা বলি, একজন মানুষ হিসাবেও যদি এই কথাটি বলি যে একজনের বিপক্ষে একটি নিউজ যখন করব, আমি একটি সংবাদ প্রকাশ করব, সেখানে সেই সংবাদটি নির্ভুল হতে হবে। সেটির ভিতরে আমি কোনো রং লাগিয়ে তাকে হেয় করবার জন্য, তাকে হেনস্থা করবার জন্য যদি আমি কোনো মতলবী কোনো সংবাদ পরিবেশন করি, তাহলে এটি সংবাদপত্রের নীতিমালা বিরোধী কাজ হবে বলে গণ্য হবে বলে আমরা মনে করি। এরপরে একজন সংবাদকর্মী স্বাধীনভাবে কাজ করবেন, তিনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। তিনি কারো দ্বারা প্রভাবিত হয়ে, কারো কথায় কোনো সংবাদ করে নিজের স্বার্থসিদ্ধি অথবা অন্য কারো স্বার্থসিদ্ধির জন্য তিনি কাজ করবেন না। এটি একজন গণমাধ্যম কর্মীকে সবসময় মাথায় রাখতে হবে। এরপরে বস্তুনিষ্ঠতা, যাকে আমরা অবজেক্টিভিটি বলি, সংবাদটি পরিবেশনের ক্ষেত্রে এটি বস্তুনিষ্ঠ হতে হবে। যে এখানে দেখা যায় যে বস্তুনিষ্ঠতা বিচারে আমরা অনেক সময় এই জায়গায় ফেল করি। অনেক গণমাধ্যম কর্মী আমরা সবকিছু যাচাই বাছাই করে দেখি না। একজনে একটা কথা বললে সেটাকে যাচাই বাছাই না করে, সত্যতা যাচাই না করে সেটি আমরা কি করি, আমরা আমাদের গণমাধ্যমে প্রকাশ করে বসি। কখনো কখনো দেখা যায় সেটির জন্য আমাদের কি করতে হয়, দুঃখ প্রকাশ করতে হয়, রিজয়েন্ডার দিতে হয়, এগুলো আমরা দেখি। এরপরে আমাদের আরেকটি জিনিস যেই কাজটি করতে হয় সেটি হচ্ছে যে নিরপেক্ষ থাকতে হয় একজন গণমাধ্যম কর্মীকে। একটি গণমাধ্যমকে যদি বায়াসড হই আমরা, দেখা যায় যে দুইজন ব্যক্তির মধ্যে, দুটি রাজনৈতিক দলের মধ্যে, দুটি সংগঠনের মধ্যে কখনো দ্বন্দ্ব হতে পারে। সেই সংবাদটি পরিবেশনের ক্ষেত্রে আমরা কখনো কখনো দেখা যায় যে কোনো দলের পক্ষ হয়ে একজন গণমাধ্যম কর্মীর ভূমিকা রাখে। এটিও গণমাধ্যমের নীতিমালা বিরোধী। একজন মানুষ হিসাবেও এটি অন্যায়। কারণ হচ্ছে যে আমরা যারা ইসলামে বিশ্বাস করি, আমরা মুসলিম ধর্ম যারা পালন করি, ইসলাম ধর্ম যারা পালন করি, যারা মুসলিম আমরা, এখানে কোরআন একেবারে কড়াকড়ি নির্দেশনা আছে আল্লাহর পক্ষ থেকে যে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তার নীতিমালাটা কি হবে। বলা হয়েছে যে হাদিসে বলা হয়েছে যে একটি কথা মিথ্যা হবার জন্য অতটুকুই যথেষ্ট। তুমি একজনের কাছ থেকে সেই কথাটি শুনলে এবং সেটি আরেকজনের কাছে বলে দিলে, এর মধ্যে তুমি সেটাকে ক্রস চেক করলে না, সেটাকে খতিয়ে দেখলেন যে সত্য না মিথ্যা। এজন্য আমাদের সেক্ষেত্রেও আমাদের সঠিক কথাটি, সঠিক কাজটি করতে হয় এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হয়। কারো পক্ষে যাতে আমি না বলি আরেকজনের ক্ষতি করে, অন্যায় করে, অথবা যে ঘটনাটি ঘটেছে সেটি যাতে আমি প্রকাশ করি। সাদাকে সাদা এবং কালোকে কালো, আমরা যেটাকে সংবাদপত্রের ভাষায় বলি, গণমাধ্যম কর্মীরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। এরপরে জাস্টিস, ন্যায্যতা, গণমাধ্যম কর্মীদের এই ন্যায্যতার বিষয়টি মাথায় রাখতে হয় যে আমি এখানে মানে আমার ন্যায্য জায়গা থেকে, সঠিক জায়গা থেকে যার যতটুকু ন্যায্য পাওনা সেখান থেকে আমি সরে গেছি কিনা। আমার সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর যার যতটুকু পাওনা অথবা যার যে কাজটি করেছে, যে যতটুকু অন্যায় করেছে, যে যতটুকু ন্যায় করেছে, প্রকাশের ক্ষেত্রে ঠিক ততটুকুই যাতে আমি প্রকাশ করি। এরপরে হচ্ছে জনসাধারণের প্রতি আমার দায়বদ্ধতা, এই জিনিসটি, এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ যে আমি একটি খবর প্রকাশ করব। দেখা যায় যে গণমাধ্যম কর্মীরা, এখন তো ভার্চুয়াল যুগ, আপনি দেখবেন যে কথা বলবার ক্ষেত্রে একজনকে আক্রমণ করে কথা বলি, খারাপ ভাষা ব্যবহার করি। গণমাধ্যম কর্মীদের এই জায়গাটিকে সচেতন থাকা দরকার যে একজনের অন্যায় করতে পারে, এজন্য তার ব্যক্তিগত চরিত্র হনন করবার মতো ভাষা ব্যবহার করা গণমাধ্যম কর্মীদের কখনোই ঠিক না। কিছু গণমাধ্যম আছে এখনো দেখবেন যে তার শত্রুকেও, তার শত্রুর নিউজও যখন প্রকাশ করে তখন তিনি ওইখানে আপনি ব্যবহার করেন শব্দটি। তো এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হয়। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, আজকে যারা আমরা এখানে গণমাধ্যমের দ্বিতীয় বর্ষপূর্তিতে এখানে উপস্থিত হয়েছি,
তো গণমাধ্যমের কাজ অত্যন্ত কঠিন একটি কাজ। আমার এক বক্তা বলেছেন যে গণমাধ্যমের উন্নয়নের জন্য আমরা কি করছি, আসলে আমরা তো সাধারণ মানুষের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করি, আমাদের উন্নয়নের জন্য তো কাজ হয় না। এটি তো সত্য। আপনি দেখবেন যে গণমাধ্যম কর্মীদের মূল্যায়ন রাষ্ট্র, সমাজ, রাজনীতিকরা সঠিকভাবে যথাযথভাবে করেন। আমি যদি একেবারে সর্বশেষের একটি উদাহরণ দেই, যে এবারের 24শে জুলাই বিপ্লবে এদেশের প্রায় 1,500 মানুষ নিহত হয়েছেন। তো সেখানে সাধারণ মানুষ, ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক নিহত হয়েছেন। সেখানে এদের সাথে দেখা গেছে যে 5 জন সাংবাদিকও নিহত হয়েছেন। আমরা যদি জিজ্ঞেস করি যে এখানে অনেক পেশাজীবীরা আছেন, কয়জন অ্যাডভোকেট নিহত হয়েছেন, কয়জন ডাক্তার নিহত হয়েছেন? অন্যায় তো, সাংবাদিকরা নিহত হয়েছেন। যদি বলি যে এইবার সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়ন দিয়েছে, কতজন ডাক্তারকে দিয়েছে? দেখবেন যে কয়েক ডজন ডাক্তার দুই দলেই আছে, পরাজয়ী দলগুলো আছে। অ্যাডভোকেট আছে কয়েক ডজন করে, আছে না? যদি বলি যে কয়জন সাংবাদিককে মনোনয়ন দিয়েছে, একজনও খুঁজে পাবেন না। সাংবাদিকরা রাজনীতি করেন, এটা যেমন ঠিক আছে যে তারা কি রাজনীতি করে, তাদেরকে মনোনয়ন কেন দিতে হবে? তো এই প্রশ্নটা আসবে রাজনৈতিক দলের পক্ষ থেকে, কিন্তু সাংবাদিকরা অনেক বড় বড় ভূমিকা পালন করেছে, রাজনীতির সাথে সংযুক্ত আছে, কেউ কেউ আশা করেন, প্রত্যাশা করেন যে মনোনয়নের জন্য। তো সেখানে তাদেরকে মূল্যায়ন করা হয় না। আমি সেই মূল্যায়ন বাদ দিলাম। আজকে যদি বলা হয় যে এই জুলাই বিপ্লবের পরে সাংবাদিকরা আশা করেছিল যে তারা তাদের ন্যায্য ওয়েজ বোর্ডটা পাবে, ন্যায্য মজুরি পাবে কাজ করবার পরে। কোনো গণমাধ্যম কি সাংবাদিকদের পাওনা দেওয়ার জন্য যে নবম ওয়েজ বোর্ড, সেটিকে বাস্তবায়ন করেছে কিনা, সেই খবর কি রাষ্ট্র নিয়েছে? আমি তো বলবো যে নেয়নি। আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে অনেক দিন দরবার করার চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি। ক্ষমতায় আসার পরে আগে যেই ধারায় চলেছিল, আবার সেই ধারায় কেউ কেউ চলা শুরু করেছেন। কারণ হচ্ছে যে যারা দায়িত্বে এসছেন আর যারা ব্যুরোক্রেসি পরিচালনা করেন, তাদের সাথে তাদের বোঝাপড়ার কিছুটা সমস্যা আছে। তারা আগে যে ধারায় চলতেন, তারা এখনো সেই ধারায় চলেন, আর অন্যরা নতুন করে কিছু চিন্তা করেন, কিন্তু সেই চিন্তাটাকে বাস্তবায়ন করতে পারেন না। যার কারণে আমাদের প্রত্যাশা পূরণ হতে আরো সময় নিতে হবে। আমরা